আসসালামু আলাইকুম। আজ ক্লাস 8 এর লাইফ সায়েন্সের ক্লাসে আজ আমরা নভেম্বর পর্যন্ত তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাস অণুজীব জীবদেহের গঠন, সেই জীবদেহের গঠন কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এবার যতটা পড়ানো হয়েছে আবার করে রিভিশন করে দিচ্ছি তোমাদের। নেক্সট ক্লাস থেকে আবার নতুন করে ক্লাস শুরু হবে। নেক্সট ক্লাস থেকে আবার নতুন করে সিলেবাস দেওয়া হবে এবং আবার নতুন করে ক্লাস শুরু হবে। এবং তারপরে এবং তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে, যতটা সিলেবাস দেওয়া হবে তার উপর ভালো করে পড়বে, কারণ এটাই হবে তোমাদের ফাইনাল। এরপরে যে পরীক্ষাটা হবে সেটাই হবে তোমাদের ফাইনাল পরীক্ষা। অতএব ভালো করে পড়াশোনা করবে। আজ যতটা পড়ানো হলো, যতটা পর্যন্ত নভেম্বর যতটা পড়ানো হয়েছে সেই সিলেবাসে রিভিশন। তোমাদের এখানে জীবদেহের গঠন সম্পর্কে এখানে বলা হয়েছে যে একটা জীব তার দেহের গঠন কিভাবে তৈরি হয়েছে, একটা জীবের দেহের গঠন কিভাবে তৈরি হয়েছে। জীবদেহের গঠন শুরু হয়েছে, জীবের দেহ তৈরি হতে শুরু হয়েছে একটি মাত্র কোষ থেকে। একটা কোষ হচ্ছে একটা জীবদেহের একক। যেমন একটা বাড়ির একক হচ্ছে একটা ইট, যেমন একটা বড় দেশের একক হচ্ছে একটা বাড়ি, ঠিক সেরকম একটা বড় দেহের বৃহদাকারী দেহের গঠনের একক হচ্ছে, গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কি কোষ। কোষ হচ্ছে গঠনগত কার্যগত একক। কোষ জীবদেহের কার্যগত একক হচ্ছে কোষ। একটা কোষ থেকেই কিন্তু একটা বড় জীবদেহ তৈরি। এই কোষের ভিত্তিতে প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। অর্থাৎ একটি মাত্র যে কোষ দিয়ে তৈরি, একটা মাত্র কোষ দিয়ে যার জীবন শুরু হচ্ছে সে হচ্ছে এককোষী প্রাণী, এবং যার অনেকগুলো কোষ নিয়ে গঠিত বড় বৃহদাকার তারা হচ্ছে বহুকোষী প্রাণী। তো এই কোষের সংজ্ঞায় আমরা কি বলবো? কোষ হচ্ছে কি, কোষ কাকে বলে? কোষের সংজ্ঞা হিসেবে কি বলা যায়? কোষ যদি সংজ্ঞা হিসেবে বলা হয় তাহলে কোষের সংজ্ঞায় আমরা বলবো যে কোষ হচ্ছে স্বপ্রজননশীল প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত কার্যগত এককে বলা হয় কোষ। অর্থাৎ স্বপ্রজনন, মানে হচ্ছে নিজের, অর্থাৎ নিজে নিজে প্রজনন হতে পারে, নিজে নিজে বৃদ্ধি পেতে পারে। স্বপ্রজননশীল এবং প্রোটোপ্লাজম সমন্বিত অর্থাৎ সজীব। প্রোটোপ্লাজম সমন্বিত, প্রোটোপ্লাজম কাকে বলে? জীবদেহের যে সমস্ত সজীব অংশ, সমগ্র সজীব অংশকে বলা হয় কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে জীবদেহের সমগ্র সজীব অংশকে, জীবদেহের না কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। যেহেতু তোমাদের আগের ক্লাসগুলোতে আমি ভালো করে লিখে বুঝিয়ে দিয়েছি, সেজন্য আমি আর লিখছি না, আমি ভালো করে বলে দিচ্ছি। এই কোষকে
তার গঠনগত ভিত্তিতে একটা কোষকে যদি সেকশন করা হয়, একটা কোষে যদি একটা আণুবীক্ষণিক যন্ত্রে দেখা হয়, আণুবীক্ষণ যন্ত্রে অর্থাৎ কোষ হচ্ছে খুবই ক্ষুদ্র, যাকে একটি কোষকে কিন্তু খালি চোখে দেখা যাবে না। তো এই কোষকে আণুবীক্ষণ যন্ত্রে দেখা গেলে তার বিভিন্ন ধরনের অঙ্গাণু দেখতে পাওয়া যায়। তো প্রথমে আমরা আসবো যে কোষ, এই কোষটা কি আবিষ্কার করেন? এই কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। ওই জন্য বিজ্ঞানী রবার্ট হুককে কোষের জনক বলা হয়। তো তিনি তার তৈরি সরল আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এক মৃত উদ্ভিদের কর্কের চিপিতে তিনি দেখতে পান কি, যে ছোট ছোট কুঠরি, কর্কের ছিপিটা সেকশন করে দেখতে পান যে এরকম ছোট ছোট কুঠরি। তো এই কুঠরি তিনি দেখতে পান এবং এই কুঠরিতে তিনি প্রমাণ করেন যে এই কুঠরিগুলোই হচ্ছে কোষ। তাকে কোষ নামকরণ করেন এবং এটা দিয়েই কিন্তু একটা বৃহৎ জীবদেহ তৈরি। ওই জন্য কিন্তু ওই কোষগুলি ছিল কিন্তু মৃত। ওই জন্য বিজ্ঞানী রবার্ট হুককে কোষের জনক বলা হয়। পরে 1674 খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিবেনহিক তিনি সজীব কোষ আবিষ্কার করেন। এই কোষকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোষের আবরক আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ কোষের প্রোটোপ্লাজমকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোষ আবরক আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমি আগেই বলেছি, প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। কোষের আবরককে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ পর্দা। এবং সাইটোপ্লাজমকে পর্দার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু, একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু এবং পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। এই দ্বি-একক পর্দাবেষ্টিত আবার কোষ আবরককে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ পর্দা। কোষ প্রাচীর এবং কোষ পর্দা। কোষ প্রাচীরটা কি না, জীব দেহে অর্থাৎ উদ্ভিদ দেহে বাইরে যে আবরণ থাকে, যা কি করে উদ্ভিদের যে ভেতরের সজীব অংশগুলোকে রক্ষা করে, তাকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর যদি সংজ্ঞায় বলা হয় তাহলে কি বলা হবে, যে কোষ প্রাচীর হচ্ছে মৃত ভেদ্য স্থিতিস্থাপক এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদানকারী উদ্ভিদ দেহে আবরককে বলা হয় কি কোষ আবরক। তো শুধুমাত্র কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ দেহে কিন্তু দেখা যায়, কারণ উদ্ভিদরা নিজের আত্মরক্ষার জন্য কিন্তু সে গমন করতে পারে না, অতএব তাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। ওই জন্য তাদের পুরু আবরক থাকে, পুরু যে বাইরে যে আমরা ছালটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি কোষ প্রাচীর, এবং এই কোষ প্রাচীরটা হচ্ছে মৃত। এই কোষ প্রাচীর কি করে না, ভেতরের যে সজীব অংশগুলোকে অর্থাৎ কোষ পর্দা সজীব অংশ, কোষ পর্দা এবং তার ভিতরে যে সজীব অংশগুলো সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো সেগুলোকে রক্ষা করে। আর কি করে, কোষের আকার আকৃতি প্রদানে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরে যেহেতু মানে একটা কোষ আর একটা কোষের সাথে এইভাবে লেগে থাকে, একটা কোষ আর কুঠিরি অর্থাৎ এরকম একটা উদ্ভিদ কোষ আর একটা উদ্ভিদ কোষ এইভাবে কিন্তু লেগে থাকে। তো এই উদ্ভিদ কোষের মাঝে একটা উদ্ভিদ কোষ থেকে খাদ্য, জল, এই যে আদান প্রদান, তো একটা ফাঁক থাকে, ক্ষুদ্র ফাঁক থাকে। তো এই ক্ষুদ্র ফাঁকের মাধ্যমে কি হয়, দুজনের মধ্যে সংযোগ সাধন হয়। তো এই ফাঁকটাকে বলা হয় কি প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল। প্রাইমর্ডিয়াল ইউট্রিকেল বলে।
নেক্সট আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর সরি নেক্সট হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা কাকে বলে? যে কোষ প্রাচীরের ভিতরে এবং যে একক পর্দা বেষ্টিত। এবং কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত এবং এরা শেষসার সঞ্চয়কারী, অর্থাৎ খাদ্য সঞ্চয়েও সাহায্য করে। খাদ্য সঞ্চয়, শেষসার সঞ্চয় করে রাখে। এবং এদের 3টি স্তর থাকে, মধ্য পর্দা অর্থাৎ মধ্যচ্ছদা, প্রাথমিক কোষ প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর। তারপর হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দায় প্রত্যেকটা সজীব কোষে প্রোটোপ্লাজমের বাইরে যে সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধভেদ্য যে পর্দা থাকে লাইপোপ্রোটিন নির্মিত, তাকে বলা হয় কি? কোষ পর্দা। এই কোষ পর্দার 3টে স্তর থাকে, প্রোটিন, লিপিড এবং প্রোটিন, অর্থাৎ পিএলপি। কোষ পর্দার 3টে স্তর থাকে, প্রোটিন, লিপিড এবং প্রোটিন, অর্থাৎ পিএলপি। পিএলপি দিয়ে গঠিত এবং বেশিরভাগই থাকে কি? প্রোটিন, অর্থাৎ 40 ভাগ থাকে প্রোটিন, 40 ভাগ অর্থাৎ 50 ভাগ থাকে প্রোটিন, 40 ভাগ থাকে লিপিড এবং 10 ভাগ থাকে কার্বোহাইড্রেট। এবং একক পর্দা রূপে এই অভিহিত এই কোষ পর্দাকে একক পর্দা, প্লাজমা পর্দা এগুলো বলা হয়। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন কোষ পর্দার একটা তরল মোজাইক মডেল তৈরি করেন, যেখানে তিনি মডেলটা দেখান যে এই প্রোটিনগুলো কিভাবে উপরে মিশে থাকে এবং এতে শুধুমাত্র প্রোটিন না, মানে যৌগ প্রোটিনগুলো থাকে এবং এই প্রোটিনগুলোর আর মস্তক থাকে, কিছু জলাকর্ষী, কিছু জল বিকর্ষী। তো এই কোষ পর্দার কাজ কি? এই কোষ পর্দার কাজ হচ্ছে কোষের মধ্যস্থ সজীব অংশগুলোকে সেগুলোকে রক্ষা করা এবং কোষ পর্দা ও প্লাজমা পর্দা কি করে না অবিশ্রবণীয় অন্তঃমাধ্যম, কোষের বহি ও অন্তঃমাধ্যমের একটা অবিশ্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে। আর কি করে? এই যে বিভিন্ন ধরনের যে কোষীয় অঙ্গাণু, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা এগুলো তৈরিতে সাহায্য করে। এবং তোমাদের আমি আগে বলেছি যে কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা করবে। নেক্সট করবো আমরা সাইটোপ্লাজম, জানবো সাইটোপ্লাজম সম্পর্কে। সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের ভিতরে যে অর্ধ তরল স্বচ্ছ দানাদার অংশ থাকে, যে তরল অংশটা যার উপরে কোষীয় অঙ্গাণুগুলি ভেসে থাকে, নিউক্লিয় পর্দা কোষ পর্দার মাঝে অবস্থান করে, তাকে বলা হয় কি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম বিভিন্ন ম্যাক্রো মাইক্রো উপাদানগুলো থাকে, বিভিন্ন ধরনের ম্যাক্রো মাইক্রো উপাদান, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো থাকে। এছাড়াও মাইক্রো উপাদানগুলো হচ্ছে কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ। এই কাজ কি? এগুলো কি হয়? এগুলো এই সাইটোপ্লাজমে থাকে ধাত্র, এই ধাত্রগুলো কোষীয় অঙ্গাণুকে ভেসে রাখে এবং কোষীয় অঙ্গাণু একে অপরের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। তারপরে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে? যে প্রোটোপ্লাজম সমন্বিত, অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে দ্বি-একক পর্দাবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশ, যা কি করে না কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের 4টি গঠন নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউক্লিয় পর্দা অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় লাশ, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা। নিউক্লিয় পর্দা কি? নিউক্লিয়াসকে বেষ্টন করে নিউক্লিয়াসের চারপাশে যে একক পর্দা সমন্বিত যে থাকে, দ্বি-একক পর্দা, 2টি একক পর্দা দিয়ে গঠিত এই যে অংশ, লাইপোপ্রোটিন নির্মিত 2টি একক পর্দা দিয়ে গঠিত অংশকে বলা হয় কি? না নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দার ছোট ছোট ছিদ্র থাকে, তাকে অসংখ্য ছিদ্র থাকে, তাকে নিউক্লিয় ছিদ্র বলা হয়। এছাড়া পর্দার মাঝে একটা ফাঁক থাকে, ন্যূনতম ফাঁক থাকে এবং এই দুটো ফাঁক হচ্ছে 100 থেকে প্রায় 70 অ্যাংস্ট্রম পুরু ফাঁক থাকে। তো এই ফাঁককে বলা হয়
পেরিনিউক্লিয়াস সিস্টার্নি, যে মাঝে যে ফাঁকা স্থান থাকে, উভয় পর্দার মাঝে যে ফাঁকা স্থানটা থাকে সেই মাঝের স্থানকে বলা হয় কি পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। এই নিউক্লিয় পর্দা কি করে? নিউক্লিয় পর্দা হচ্ছে নিউক্লিয়াসের আকৃতি প্রদান করে এবং নিউক্লিয় মধ্যস্থ যে অংশগুলো অর্থাৎ নিউক্লিওলাস, নিউক্লিয় জালক, নিউক্লিয় প্লাজম এগুলোকে রক্ষা করে। নেক্সট আছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি? নিউক্লিয়াসের ভেতরে যে ঘন গোলাকার অংশ থাকে সেই ঘন গোলাকার অংশকে বলা হয় কি নিউক্লিওলাস। তারপর হচ্ছে নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অন্তর্বর্তী যে তরল থাকে, অর্থাৎ প্লাজম হচ্ছে রস, নিউক্লিয় রসটাকে বলা হয় কি নিউক্লিয় প্লাজম। তো তরল থাকে তাকে বলা হয় কি নিউক্লিয় প্লাজম বা একে ক্যারিও লিম্ফো বলে। তো এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নিউক্লিয় প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে, বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, খনিজ মৌল, খনিজ লবণ এগুলো থাকে। তারপরে হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা কাকে বলে? যে নিউক্লিয় প্লাজমে যে সূক্ষ্ম সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার যে অংশ দেখতে পাওয়া যায় সেই সূক্ষ্ম সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশকে বলা হয় কি নিউক্লিয় জালিকা। এবং নিউক্লিয়াসের কাজ কি? কাজ হচ্ছে কি না প্রয়োজনীয় সংযোজক অংশ অর্থাৎ বিপাক্রিয়াগুলিকে যা কোষের বিভিন্ন বিপাক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এই নিউক্লিয়াসকে বলা হয় কি কোষে মস্তিষ্ক, এবং নিউক্লিয়াসই পুরো সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে নিয়ন্ত্রণ করে। ওই জন্য বলে আমাদের ব্রেন যেমন আমাদের পুরো টোটাল বডিটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক সেরকম নিয়ন্ত্রণ করে। এই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এবং নিউক্লিয়াস কি করে? কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিউক্লিয়াসে আরএনএ থাকে, ডিএনএ থাকে। ডিএনএ থাকার জন্য সে কি করে? জেনেটিক বস্তু ডিএনএ থাকে। এই ডিএনএ কি করে? বংশগত বৈশিষ্ট্য বহন করে। এবং আরএনএ থাকে, আরএনএ কি করে না প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। নেক্সট আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে সাইটোপ্লাজমের দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু। এ কি করে না যার মধ্যে শক্তি উৎপন্ন থাকে এবং এ গঠন এরও দুটো পর্দার মাঝে যে ফাঁকা স্থান থাকে পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান বলে। এর ধাত্র থাকে, পর্দা থাকে এবং এই অন্তঃপর্দার মাঝে আঙুলের মতো প্রবর্ধক থাকে, আবার বহিঃপর্দার গায়েও দানা দানা থাকে। এই দানা দানাগুলোকে বলা হয় পার্সনের অর্ধএকক। এবং অন্তঃপর্দায় যে কৃষ্টি থাকে সেই কৃষ্টিতে যে দানাগুলো থাকে তাকে বলা হয় কি অক্সিজম। তাকে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে কোষের শক্তি উৎপন্ন হয়, তা এই কারণে কি হয় না মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এবং মাইটোকন্ড্রিয়া কি করে না সবার শোষণে সাহায্য করে। আর কি করে না অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে যে শক্তি এটিপি উৎপন্ন করে এবং প্রোটিন সংশ্লেষে, অ্যাসিড সংশ্লেষে, ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে। এরপর হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে আদর্শ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত আদর্শ কোষে দ্বিএকক পর্দাবেষ্টিত অঙ্গাণু এবং বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়। এবং প্লাস্টিডগুলো রঞ্জক পদার্থযুক্ত হয় এবং রঞ্জক পদার্থ বিহীনও হয়। তো প্লাস্টিড তিন প্রকারের হয়: ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড হচ্ছে রঙিন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ প্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্টিড রঙিন প্লাস্টিড অর্থাৎ বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ যুক্ত হয়। তো এই প্লাস্টিড কি করে? ফুল ও ফলের এবং উদ্ভিদের বর্ণ গঠনে সাহায্য করে। রঞ্জক পদার্থ যুক্ত হয়ে ফুল ও ফলের বর্ণ গঠনে সাহায্য করে এবং ফুলের পরাগ সংযোগ ও ফলের বিস্তারেও সাহায্য করে। তারপরে হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ প্লাস্টিড, একে ক্লোরোপ্লাস্টিড বলে। তো এই প্লাস্টিড কি দ্বিএকক পর্দাবেষ্টিত হয় এবং এই দুটো প্লাস্টিডের মাঝে পেরিপ্লাস্টিডিয়াল স্থান থাকে। দুটো প্লাস্টিডের মাঝে যে স্থানকে বলা হয় কি পেরিপ্লাস্টিডিয়াল স্থান। তারপরে এই ক্লোরোপ্লাস্টিডের কাজ কি না এর ভিতরে গ্রানা অঞ্চল থাকে এবং স্ট্রোমা থাকে। স্ট্রোমা এবং গ্রানাতে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়া দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়। তো আলোক দশাটা গ্রানাতে সম্পন্ন হয় এবং অন্ধকার দশা হচ্ছে স্ট্রোমাতে সম্পন্ন হয়। তারপরে হচ্ছে লিউকোপ্লাস্টিড হচ্ছে বর্ণহীন প্লাস্টিডদেরকে বলা হয় লিউকোপ্লাস্টিড। তো এই প্লাস্টিড মূলত উদ্ভিদের মূলে থাকে এবং বিভিন্ন অঙ্গে থাকে যেগুলোতে মানে সূর্যের আলো পৌঁছায় না, বর্ণহীন অঙ্গগুলোতে থাকে।
তো এবং এই প্লাস্টিকের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়ে সাহায্য করা। তো বিভিন্ন ধরনের খাদ্য এখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয় থাকে। তো ফ্যাট জাতীয় খাদ্য সঞ্চয়কে বলা হয় কি, সেই প্লাস্টিককে বলা হয় এলআইও প্লাস্টিক। যে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে সেই প্লাস্টিককে বলে প্রোটিনো প্লাস্টিক বা অ্যালুরিয়ান প্লাস্টিক, এবং যে সেসার জাতীয় খাদ্য সঞ্চয় করে তাকে বলা হয় অ্যামাইলো প্লাস্টিক। এরপর হচ্ছে তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলোর কাজ আমি ভালো করে তোমাদের পড়িয়ে দিয়েছি। তো এই কাজগুলো তোমরা ভালো করে করবে। এবং বিভিন্ন পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনগুলো, পর্দা যুক্ত কোষীয় অঙ্গাণু কোনগুলো, বা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কোনটা উদ্ভিদ কোষে থাকে, কোনটা উদ্ভিদ এবং প্রাণী কোষে থাকে, সেগুলো ভালো করে তোমরা করবে। এতটা পড়ালাম। নেক্সট ক্লাসে তোমাদের একটু নতুন চ্যাপ্টার শুরু করার আগে এগুলো আর একটু ভালো করে দেবো বাকি যেগুলো। এছাড়া এছাড়া তোমাদের ওই ইয়েতে রয়েছে মাইক্রোস্কোপ সম্পর্কে। মাইক্রোস্কোপ হচ্ছে যে ক্ষুদ্র জিনিসকে, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, যাদের দুটো বিন্দুর মাঝের পার্থক্য আমরা নির্ণয় করতে পারি না, তো সেইগুলোকে আমরা বড় করে মাইক্রোস্কোপে দেখতে পাই এবং ভালো করে দেখতে পাই। তো তাকেই বলা হয় কি অণুজীব, অর্থাৎ ছোট ছোট জিনিসকে আমরা যে যন্ত্রের সাহায্যে ভালো করে দেখতে পাই তাকে বলা হয় আণুবীক্ষণিক যন্ত্র। এই আণুবীক্ষণিক যন্ত্রকে তার মানে উন্নত গঠনের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল আণুবীক্ষণিক, একটা হচ্ছে সরল আণুবীক্ষণ যন্ত্র, একটা হচ্ছে জটিল যৌগিক আণুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র। সরল আণুবীক্ষণিক যন্ত্রে এখানে একটি মাত্র লেন্স থাকে এবং এর বিবর্ধন ক্ষমতা, অর্থাৎ পার্থক্য, যত বড় করে দেখা যে ক্ষমতা, সেগুলো তুলনামূলক কম থাকে, অর্থাৎ 15 থেকে 20 গুণ থাকে। যৌগিক আণুবীক্ষণ যন্ত্রে বেশি থাকে, তার প্রায় 50 থেকে 4000 গুণ বেশি থাকে। তারপরে এবং ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্রে অনেক বেশি পরিমাণে থাকে, অনেক বেশি গুণে থাকে, অর্থাৎ প্রায় 3 লক্ষ থেকে 50 লক্ষ গুণ বড় করে দেখতে পাওয়া যায়, এবং আল্ট্রা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তো এগুলোর পার্থক্য আমি তোমাদের ভালো করে পড়িয়ে দিয়েছি, আর ভালো করে পড়বে এবং বইটা তোমরা ভালো করে পড়বে। যে ছোট ছোট কোশ্চেনগুলো আছে, তারপরে প্রাকৃতিক পরিবেশের কোষের উপর যে প্রভাবগুলো, সেগুলো ভালো করে পড়িয়েছি, সেগুলো ভালো করে দেখবে। অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আরও যদি কারো অসুবিধা থাকে তাহলে বলবে, আমি আবার ভালো করে বলে দেবো, ঠিক আছে?